এই কি কালার ফাউন্ডেশন দিছো? এটা তো তোমার সাথে ম্যাচ করে নাই। হায় হায়, ফাউন্ডেশন ফেটে গেছে, নাকের উপরে তো একটু ফাউন্ডেশন নেই। থাক থাক, আর হাইসো না, তোমার স্মাইল লাইন ফেটে গেছে। আল্লাহ, তোমাকে এরকম কালো লাগছে কেন মেকআপ করার পরও? এই মেয়ে, এত এত সাদা ফাউন্ডেশন দিছো কেন? চেহারার মধ্যে তো এক গাদা ফাউন্ডেশন ভেসে আছে। মেকআপ করতে পারে না, আবার মেকআপ লাগিয়ে। কি এই প্রবলেমগুলো কি তোমার সাথেও হয়? বিগিনার হিসেবে এই সমস্যাগুলো কিন্তু খুবই কমন। মেকআপ ফেটে যাওয়া, মেকআপ নাকের উপর থেকে সরে যাওয়া, মেকআপ কালো হয়ে যাওয়া বা কালার চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে যাওয়া, কোনো কোনো ক্ষেত্রে মেকআপ সম্পূর্ণ ফেসেই ভেসে থাকা, এই সমস্যাগুলোতে কিন্তু আমরা বিগিনাররা প্রায়ই পড়ে থাকি। তো এই প্রবলেমগুলো নিয়েই আজকে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তাছাড়া আমি টুকটাক স্কিন প্রিপারেশনের যে স্টেপগুলো সেগুলোও শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো, আমি কিছুদিন আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে মেকআপ করি। সেই ভিডিওটাতে কিন্তু আমি 2-1টা স্টেপ তোমাদের সাথে শেয়ার করিনি, যার কারণে আমি আবারও আজকে এই ভিডিওটা করছি। আর আজকের এই ভিডিওটাতে আমি টোটালি শেয়ার করব যে স্কিন প্রিপারেশনের A to Z থেকে স্টার্ট করে পারফেক্ট একটা বেস মেকআপ কিভাবে করা হয়, যেটা আমি এর আগের ভিডিওতে করিনি। তো চলো আমরা চলে যাই মূল ভিডিওতে অ্যান্ড দেখে আসি কিভাবে আমি পারফেক্টলি লং লাস্টিং বেস মেকআপ করে থাকি। ফাউন্ডেশন আমাদের ফেসে স্মুথলি না বসা এবং ফাউন্ডেশনটা ভেসে থাকার মূল কারণটি হচ্ছে আমাদের ফেশিয়াল হেয়ার। আমরা যদি আমাদের ফেশিয়াল হেয়ার রিমুভ না করে সেটার উপরে বেস মেকআপ করার চেষ্টা করি বা ফাউন্ডেশনটাকে বসানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা পারফেক্ট বেস মেকআপ কখনোই পাবো না। ফেসে ফাউন্ডেশন ঠিকভাবে বসানোর জন্য প্রথমেই তোমাকে শিওর করে নিতে হবে যাতে তোমার ফেসে কোনো রকমের কোনো আনওয়ান্টেড হেয়ার না থাকে। আমি মূলত মাসে 2বার আমার ফেশিয়াল হেয়ারগুলোকে একটা ফেশিয়াল রেজারের মাধ্যমে রিমুভ করে থাকি। আর ফেশিয়াল হেয়ার রিমুভের ক্ষেত্রে আমি বলবো তোমরা আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। ভিডিওটা কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য, কারণ এখানে আমি দেখেছি স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা আমাদের ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে পারি। ফেশিয়াল হেয়ার রিমুভ করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, যেটা কিনা স্কিপ করার মতো না। তাই চেষ্টা করবে মেকআপ করার 1 থেকে 2 দিন আগে ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে নেওয়ার। মেকআপ করার একদম ঠিক আগ মুহূর্তে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে একটা ফেস ওয়াশ বা ক্লেনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নেওয়া। তোমরা তোমাদের ত্বকের ধরন অনুযায়ী একটা ফেস ওয়াশ ব্যবহার করার চেষ্টা করবে। আমি এখানে 2টা ফেস ওয়াশ দেখাচ্ছি, একটা হচ্ছে ফ্রেয়াজের টি3 ফেস ওয়াশ, আরেকটা হচ্ছে রিভিউলির স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ। 2টাই ফোম বেসড। আমার ফোম বেসড ফেস ওয়াশ ব্যবহার করতে খুবই ভালো লাগে, এটা অয়েলি টু কম্বিনেশন স্কিনে ব্যবহার উপযোগী। মেকআপের আগ মুহূর্তে আমি ফ্রেয়াজের টি3 ফেস ওয়াশটা ইউজ করতেই বেশি পছন্দ করি। এটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিব। আর ফেস অবশ্যই ক্লিন হতে হবে, ফেসে যাতে কোনো এক্সেস অয়েল না থাকে বা ডার্টস না থাকে। স্কিন যদি প্রচুর পরিমাণে অয়েলি হয়ে থাকে বা স্কিনে ময়লা থেকে থাকে, সেক্ষেত্রে সেটার উপরে ফাউন্ডেশন ব্যবহার করলে তোমারই ক্ষতি, কারণ ফাউন্ডেশনটা কিছুক্ষণ পরেই হয়তো কালো হয়ে যেতে থাকবে তোমার ফেসের এক্সেস অয়েলের কারণে। আর তাছাড়া ময়লা স্কিনের মধ্যে ফাউন্ডেশন ব্যবহার করলে তোমার স্কিন আরও বেশি ড্যামেজ হতে থাকবে। আমাদের সবারই কমন একটা প্রবলেম হচ্ছে আমাদের নাকের উপর থেকে ফাউন্ডেশন সরে যায়, অথবা নাকের 2 সাইডে ফাউন্ডেশন জমাট বেঁধে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ফাউন্ডেশনের বেস দেখতে একেবারেই স্মুথ লাগে না। এর পিছনে মূল কারণটি হচ্ছে আমরা হয়তো সপ্তাহে একটা দিন আমাদের ফেসকে এক্সফোলিয়েটিং বা স্ক্রাবিং করি না। সপ্তাহে অন্তত 1 দিন আমাদের ফেসে স্ক্রাবিং করা উচিত। আমি আজকে ব্যবহার করছি আমার পছন্দের ফ্রিম্যান চারকোল প্লাস ব্ল্যাক সুগার জেল মাস্ক স্ক্রাবটা। এটা আমার খুবই পছন্দের একটা মাস্ক। এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব এবং পানি দিয়ে আমার হাতটা ভিজিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করে ফেসটাকে ধুয়ে ফেলবো। ফেস স্ক্রাবিংয়ের ক্ষেত্রে 1 মিনিটের বেশি সময় পর্যন্ত কিন্তু ম্যাসাজ করা যাবে না, আর আস্তে আস্তে সার্কুলার মোশনে ফেসটাকে ম্যাসাজ করতে হবে। এতে করে আমাদের ফেসের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। তাছাড়া আমাদের ফেসে জমে থাকা ডেড স্কিন সেলসগুলো উঠে আসবে এবং আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটাও রিমুভ হয়ে যাবে। নাকের উপরে যাদের মেকআপ বসে না তারা নাকের চামড়াতে একটু হাত দিয়ে দেখবে নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস জমাট বেঁধে নাকের চামড়াটা খুবই রুক্ষ হয়ে যায়। এই কারণেই কিন্তু নাকের উপরে ফাউন্ডেশন বসতে চায় না। সো তুমি যদি স্ক্রাবিং না করো সেক্ষেত্রে ফাউন্ডেশন কখনোই তোমার নাকের উপরে থাকবে না।
মনে রাখবে আনইভেন বা রাফ স্কিনে কখনোই মেকআপ বসানো যায় না, আর সেটা বসালেও আমাদের ফেসে সারাদিন কখনোই স্টে করে না। আমরা যখন এক্সফোলিয়েটিং বা স্ক্রাবিং করি আমাদের স্কিন কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যায়, সেজন্যই ফাউন্ডেশনটা আমাদের ফেসে সারাদিন লং লাস্ট করে এবং আমাদের ফাউন্ডেশনের বেসটাও অনেক বেশি নিখুঁত থাকে। এর আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলে টোনারের পরিবর্তে রোজ ওয়াটার ব্যবহার করা যাবে কিনা। অবশ্যই যাবে, আর আমার পছন্দের একটা রোজ ওয়াটার হচ্ছে 100% ন্যাচারালের রোজ ওয়াটার ফেস অ্যান্ড বডি মিস্ট। এটা আমি আমার হাতে একটুখানি স্প্রে করে দেন আমার ফেসে চেপে চেপে ব্যবহার করে নিচ্ছি। মেকআপের আগে আমি সবসময় টোনার বা রোজ ওয়াটার ব্যবহার করে থাকি। এর পিছনে প্রথম যে কারণ সেটা হচ্ছে ফেস ওয়াশ বা স্ক্রাবিং করার পরে আমাদের ফেসের যে আর্দ্রতাটা সেটা নষ্ট হয়ে যায় বা পিএইচ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। আমাদের ফেসের পিএইচ ব্যালেন্স বা আর্দ্রতাটাকে ধরে রাখতেই সাহায্য করে টোনার, এবং আমাদের ফেসের এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করার পাশাপাশি আমাদের যে লার্জ পোরসগুলো থাকে সেগুলোকে মিনিমাইজড রাখে টোনার। স্কিন প্রিপারেশনের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ময়শ্চারাইজার ব্যবহার করা। তোমার স্কিন টাইপ যেমনই হোক না কেন ময়শ্চারাইজার ব্যবহার করা মাস্ট। এর আগের ভিডিওতেও আমি বলেছি কেন ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তো এখন আসি, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে ময়শ্চারাইজার ব্যবহার করছো কিন্তু সানস্ক্রিন ব্যবহার করছো না, সানস্ক্রিনটা কখন ব্যবহার করা উচিত? হ্যাঁ, সানস্ক্রিন ব্যবহার করবে ময়শ্চারাইজারের পরে, কিন্তু মেকআপের আগে আমি এতগুলো প্রোডাক্ট আমার ফেসে একেবারেই পছন্দ করি না। তো দ্যাট আমি আজকে এমন একটা ময়শ্চারাইজার ব্যবহার করব যেটা কিনা আমার ফেসকে হাইড্রেটেডও রাখবে, তার পাশাপাশি আমার স্কিনকে সান প্রোটেকশনও দিবে। যেটা হচ্ছে রেভলিউশনের SPF 30 প্রোটেক্টিং বুস্ট ময়শ্চারাইজার। এটা আমি আজকে ব্যবহার করছি ফর নর্মাল টু অয়েলি স্কিন। এটার আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে ড্রাই টু কম্বিনেশন স্কিন। মেকআপের 10 মিনিট আগে ফেসে ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে। এতে করে ফেসে যদি এক্সেস কোনো অয়েল প্রডিউস হয় সেটাকে একটা ব্লটিং পেপার অথবা টিস্যু পেপারের মাধ্যমে চেপে চেপে রিমুভ করে ফেলবে। এতে করে যেটা হবে, বেস মেকআপের পরে স্কিনটা অনেকক্ষণ পর্যন্তই ম্যাট থাকবে। ময়শ্চারাইজারের পরের স্টেপ হচ্ছে প্রাইমার। প্রাইমার অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে তোমার ত্বকের ধরন অনুযায়ী। আমি আজকে ব্যবহার করছি মেবলিনের বেবি স্কিন প্রাইমার। এটা আমার খুবই পছন্দের একটা প্রাইমার, আর প্রাইমার খুব বেশি পরিমাণে ব্যবহার করবে না। ঠিক আমি যতটুকু দেখাচ্ছি এতটুকু প্রাইমার কিন্তু আমাদের টি জোন এরিয়া অ্যান্ড আমাদের পোরস এরিয়াগুলোকে কভার করার জন্য এনাফ। প্রাইমার নিশ্চিত করে আমাদের ফাউন্ডেশনকে লং লাস্টিং করতে এবং আমাদের বেস মেকআপটা অনেক বেশি স্মুথ করতে। তাছাড়া ফাউন্ডেশন এবং আমাদের স্কিনের মাঝখানে যে লেয়ারটা থাকে সেটাই হচ্ছে প্রাইমার, আর এই প্রাইমার কিন্তু ফাউন্ডেশনকে কালো হওয়ার হাত থেকেও রক্ষা করে। তাছাড়া প্রাইমার ব্যবহার করলে আমাদের স্কিনের পোরসগুলো ব্লার হয়ে যায় আর আমাদের ফেসটা অনেক বেশি স্মুথ হয়ে যায়, আর স্মুথ স্কিনে ফাউন্ডেশন ব্লেন্ড করাও কিন্তু অনেক বেশি ইজি। এখন চলে আসি কালার কারেক্টিংয়ে। কালার কারেক্টিং হলো আমাদের ফেসের অসামঞ্জস্য রঙগুলোকে হাইড করার জন্য আমরা যে কনসিলারটা ব্যবহার করে থাকি সেটাই। যাদের ফেসে ডার্ক সার্কেল অথবা হাইপার পিগমেন্টেশন আছে বা কালো কালো দাগ আছে, সেই দাগগুলোকে হাইড করার জন্য অরেঞ্জ কালার কারেক্টার ব্যবহার করতে পারো। আর এই অরেঞ্জ কালার কারেক্টার আমার মতো স্কিন টোন থেকে শুরু করে মিডিয়াম কালারের যারা আছো তাদের জন্য পারফেক্ট। আর আমার থেকে যারা আরও ফেয়ার তারা কিন্তু তোমাদের ডার্ক সার্কেল বা হাইপার পিগমেন্টেশনগুলো হাইড করতে একটা পিচ কালার কারেক্টার ইউজ করতে পারো। যাদের স্কিন টোন আরও বেশি ডার্ক বা ডাস্কি টাইপের তারা একটা রেড কালার কারেক্টার ব্যবহার করে নিতে পারো তোমাদের ফেসের কালো দাগগুলো হাইড করতে। কালার কারেক্টার কিন্তু শুধুমাত্র এই 3টা কালারই না, আরও অনেকগুলো কালার হয়ে থাকে। তোমরা যদি চাও আমি নেক্সটে সেটার উপর একটা ভিডিও আপলোড করতে পারি, যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি অ্যাবসলিউট নিউইয়র্কের ক্লিক কভার কনসিলারটা ব্যবহার করছি ইন দ্য শেড অরেঞ্জ। এটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেলগুলো হাইড করে নিব এবং আমার ফেস এরিয়ার যে আশেপাশে পিগমেন্টেশনগুলো আছে এগুলোকে হাইড করে নিব। কালার কারেক্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তোমার ফেসে কোনো রকমের ডার্কনেস বা দাগ থেকে থাকে আর তোমার ফাউন্ডেশনটা যদি তুমি অক্সিডাইজ হতে দিতে না চাও, সেক্ষেত্রে অবশ্যই কালার কারেক্টিং করে নিবে। কালার কারেক্টিং না করলে আমাদের ফাউন্ডেশনের কালার কিছুক্ষণ পরে বিভিন্ন জায়গা দিয়ে চেঞ্জ হয়ে যাওয়া শুরু করে। এই ফাউন্ডেশনের সাথে কালার কারেক্টারটা মিক্সড হয়ে যায়, এতে করে ফাউন্ডেশনের কালারটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা যাতে না হয় সেই জন্য কিন্তু তোমরা চাইলে কালার কারেক্টারটাকে হালকা করে লুজ পাউডার দিয়ে সেট করে নিতে পারো। এখন আমি ব্যবহার করব ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য আমি আজকে নিয়ে নিয়েছি NYX এর ক্যান্ট স্টপ ওন্ট স্টপ ফাউন্ডেশন ইন দ্য শেড ট্রু বেজ। ফাউন্ডেশনটাকে ফার্স্টে আমি একটা ব্রাশের সাহায্যে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। খেয়াল করে দেখো আমি চোখের নিচে কিন্তু কোনো প্রকারের ফাউন্ডেশন দিইনি। আর যাদের নাকের উপরে ফাউন্ডেশন সহজে থাকতে চায় না তারা অবশ্যই চেষ্টা করবে ফাউন্ডেশন নাকের উপরে একেবারেই কম অ্যাপ্লাই করার। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা বিউটি স্পঞ্জ ব্যবহার করব। স্পঞ্জটাকে আমি পানিতে ভালো করে ভিজিয়ে নিয়েছি। অনেকেই জিজ্ঞেস করো ফাউন্ডেশনের স্পঞ্জটা কি ভেজা থাকে কিনা, এটার উত্তর আমি অনেক ভিডিওতে দিয়েছি।
অবশ্যই ফাউন্ডেশনের যে স্পঞ্জটা সেটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে এবং পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ব্যবহার করার জন্য স্পঞ্জ যদি ভেজা না থাকে সেই ক্ষেত্রে তোমার ফাউন্ডেশন কিন্তু ভালোভাবে ব্লেন্ড হবে না। আর ফাউন্ডেশনকে কখনোই স্পঞ্জ দিয়ে ড্র্যাগ করে ব্যবহার করবে না, আস্তে আস্তে ড্যাবিং মোশনে ব্যবহার করবে, জাস্ট ট্যাপ 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 করে ব্যবহার করবে, মানে তোমার ফেসে জাস্ট স্পঞ্জটাকে হালকা হালকা করে বাউন্স করাবে। এতে করে কিন্তু সুন্দর একটা বেস তুমি পেয়ে যাবে। ফাউন্ডেশন কেনার ক্ষেত্রে চেষ্টা করবে স্কিন কালার থেকে এক শেড লাইট কেনার, এতে করে ফাউন্ডেশনটা অক্সিডাইজ হলেও তোমার স্কিন কালারে চলে আসবে। আমি চলে যাব হাইলাইটিং কনসিলারে। অ্যান্ড হাইলাইটিং কনসিলারের জন্য আমি আজকে ব্যবহার করছি W7 এর HD কনসিলার। হাইলাইটিং কনসিলার সবসময় ফাউন্ডেশন থেকে এক শেড লাইট নেওয়ার চেষ্টা করবে। হাইলাইটিং কনসিলার মূলত আমাদের স্কিনকে একটা ইভেন টোন দেয়। আমরা যেসব জায়গাগুলোকে একটু ব্রাইট দেখাতে চাচ্ছি বা যেসব জায়গাগুলো একটু বেশি হাইলাইটেড করতে চাচ্ছি সেই সব জায়গাগুলোতেই হাইলাইটিং কনসিলার ব্যবহার করা উচিত। হাইলাইটিং কনসিলারের কভারেজ কিন্তু একটু বেশি হয়, যার কারণে এটা কিন্তু খুব দ্রুত আমাদের স্কিনে ক্রিজ করা শুরু করে, আর আন্ডার আই এরিয়াটা ক্রিজ করে খুব দ্রুত। তাই আমি প্রথমে এই টি জোন এরিয়াটাকে হাইলাইট করে নিব, তারপর আমি আমার আন্ডার আইতে একটু কনসিলার ব্যবহার করে নিব। আর ব্লেন্ডিংয়ের ক্ষেত্রেও স্পঞ্জ দিয়ে আমি আমার টি জোন এরিয়াটাকে আগে ব্লেন্ড করব এবং পরে ব্লেন্ড করব আমার আন্ডার আই এরিয়া। এখন আমি কনসিলারটাকে সেট করার জন্য ব্যবহার করছি একটা লুজ পাউডার। সবসময় লুজ পাউডার দিয়েই কনসিলার সেট করা উচিত। কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করলে কিন্তু আমাদের কনসিলার একেবারেই প্যাচি হয়ে যায়। রেভলিউশনের ব্যানানা পাউডারটা ব্যবহার করে আমার ফেসের কনসিলারগুলোকে সেট করে নিচ্ছি। চোখের নিচেই কিন্তু কনসিলারটা ক্রিজ করা আগে শুরু করবে, তাই আমরা প্রথমেই সেট করে নিব আমাদের আন্ডার আই এরিয়াটাকে। কনসিলার যাতে কোনোভাবেই ক্রিজ না করে সেই জন্য কিন্তু লুজ পাউডার একদমই লাইটলি ব্যবহার করা উচিত, যেভাবে আমি ব্যবহার করছি। আর খুব বেশি সময় পর্যন্ত স্কিনে লুজ পাউডার রাখবে না, এতে করে কিন্তু কনসিলার অনেক বেশি প্যাচি বা ক্রিজি হয়ে যাবে। এখন আমি ফেসে একটা ওয়ার্ম টানার জন্য একটা ব্রঞ্জার ব্যবহার করে নিচ্ছি। অ্যান্ড ব্রঞ্জারের জন্য আমি আজকে ব্যবহার করছি নোটের ব্রঞ্জার, যেটার শেড নাম্বার হচ্ছে 30। সো এখন আমি আমার ফেসে ব্রঞ্জিংটা করে ফেলছি, দেন আমি আমার সম্পূর্ণ ফেসের লুজ পাউডারটাকে ঝেড়ে ফেলবো আর ব্যবহার করব আমার পছন্দের একটা কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডারের জন্য আমি আজকে ব্যবহার করছি যে ক্যাট বিউটির কম্প্যাক্ট পাউডার, যেটার শেড হচ্ছে 102। তাছাড়া কম্প্যাক্ট পাউডার ব্যবহার করলে আমাদের স্কিনের ফাউন্ডেশনটা একেবারে ম্যাট হয়ে যায় এবং সারাদিন আমাদের ফেসে লং লাস্ট করে। যাদের স্কিনটা ড্রাই তারা চেষ্টা করবে কম্প্যাক্ট পাউডার ব্যবহার না করার, বাট যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি বা ফাউন্ডেশনের কভারেজটা আরেকটু হাই কভারেজ করতে চাচ্ছ সেক্ষেত্রে অবশ্যই একটা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করার চেষ্টা করবে। সো ইয়েস, এই তো আমার বেস মেকআপ কিন্তু ডান। এখন জাস্ট বাকি আছে ব্লাশ অ্যান্ড হাইলাইটার, আর তাছাড়া আমার আই মেকআপ। এগুলো আমি অফ ক্যামেরাতে করে এখনই ফেরত আসছি। সো অফ ক্যামেরাতে আমি আমার বাকি ফেসের মেকআপটা করে চলে এসেছি, শুধুমাত্র বাকি রেখেছি একটা সেটিং স্প্রে ব্যবহার করা। লং লাস্টিং বেস মেকআপ ফাউন্ডেশন যাতে কালো না হয়ে যায় বা ফেসে যাতে অতিরিক্ত পরিমাণে ঘাম না আসে অ্যান্ড পাউডার প্রোডাক্টগুলো যাতে ফেড না হয়ে যায়, সেই জন্যই কিন্তু সেটিং স্প্রে ব্যবহার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইয়েস, আই এম ডান উইথ মাই মেকআপ। আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিও অ্যান্ড কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।